প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা সংবিধানের দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে শুরু করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এখানে অনুচ্ছেদ রয়েছে ৮ থেকে ২৫তম পর্যন্ত। ৮ নম্বর অনুচ্ছেদে রয়েছে মূলনীতিসমূহ। এই মূলনীতিসমূহ মনে রাখবো যে আমাদের বাংলাদেশের সংবিধানের মূলনীতি ৪টি। এই ৪কে ২ দিয়ে গুণ করলে হয় ৮। এই ৮ নং অনুচ্ছেদে রয়েছে মূলনীতিসমূহ। ৯ নম্বর অনুচ্ছেদে রয়েছে জাতীয়তাবাদ। ১০ নম্বর অনুচ্ছেদে রয়েছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। ১১ নম্বর অনুচ্ছেদে রয়েছে গণতন্ত্র ও মানবাধিকার। ১২ নম্বর অনুচ্ছেদে রয়েছে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। এই ৪টা অনুচ্ছেদ আমরা মনে রাখব যে মূলনীতি ৮ নং অনুচ্ছেদে হলে মূলনীতিসমূহ ৯, ১০, ১১ ও ১২ নং অনুচ্ছেদে রয়েছে। তো আরেকবার দেখে নিন, জাতীয়তাবাদ ৯ নং অনুচ্ছেদে রয়েছে, সমাজতন্ত্র ১০ নং অনুচ্ছেদে রয়েছে, গণতন্ত্র ১১ নং অনুচ্ছেদে রয়েছে, ধর্মনিরপেক্ষতা ১২ নং অনুচ্ছেদে রয়েছে। এখন আমরা চলে যাব অনুচ্ছেদ ১৩তে। অনুচ্ছেদ ১৩ মালিকানার নীতি। এটা মনে রাখবো যেভাবে মালিকানার নীতি ৩ ধরনের হয়ে থাকে: রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা ও ব্যক্তিগত মালিকানা। এই ৩টা মালিকানার ৩ থেকে মনে রাখবো এভাবে ৩-এ ১৩, ৩-এ ১৩, এই ১৩তে রয়েছে মালিকানার নীতি। মালিকানার নীতি খেয়াল করবেন। অনুচ্ছেদ ১৪ কৃষক ও শ্রমিকের শোষণ মুক্তি। যেভাবে মনে রাখবো সংবিধানে ১৪ জন কৃষক ও শ্রমিকের কথা বলা আছে। কতজন? ১৪ জন কৃষক ও শ্রমিকের। তাহলে কৃষক ও শ্রমিকের শোষণ মুক্তি ১৪ নম্বর অনুচ্ছেদে রয়েছে। অনুচ্ছেদ ১৫ মৌলিক প্রয়োজনের ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা। মনে রাখবো যেভাবে আমাদের মৌলিক প্রয়োজন ৫টি, ৫-এ ১৫। এই ১৫ নম্বর অনুচ্ছেদে রয়েছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা। ১৬ নম্বর অনুচ্ছেদ গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। এভাবে মনে রাখবো ১৬ই ডিসেম্বর মহান স্বাধীনতা যুদ্ধে বিপ্লবী অংশগ্রহণ আমাদের জয় নিশ্চিত করে। বিপ্লবী অংশগ্রহণ, এই বিপ্লবী কথাটা যেখানে থাকবে সেটা হচ্ছে ১৬ নম্বর অনুচ্ছেদ। মনে রাখবো ১৬ই ডিসেম্বর বিপ্লবী অংশগ্রহণ। এই ১৬ ডিসেম্বর থেকে ১৬ নম্বর অনুচ্ছেদ, এই বিপ্লবী থেকে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। এখন আমরা চলে যাব অনুচ্ছেদ নাম্বার ১৭। ১৭ নম্বর অনুচ্ছেদে রয়েছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। এই জিনিসটা কিন্তু আসলেই ভালো জিনিস, এই জন্য আমরা এর সাথে থাকব। এখন মনে রাখবো যেভাবে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার সাথে আছি। সাথে থেকে ১৭ মনে রাখবেন, সাথে থেকে ১৭। তাহলে ১৭ নম্বর অনুচ্ছেদে রয়েছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। অনুচ্ছেদ ১৮তে রয়েছে জনস্বাস্থ্য ও নৈতিকতা। মনে রাখবো যেভাবে ১৮ বছর হলে স্বাস্থ্য ও নৈতিকতার দিকে খেয়াল রাখা উচিত। তাহলে ১৮ বছর থেকে ১৮ নম্বর অনুচ্ছেদ, স্বাস্থ্য ও নৈতিকতা থেকে জনস্বাস্থ্য ও নৈতিকতা। ১৮-র ক নম্বর অনুচ্ছেদ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। এটা মনে রাখবো যেভাবে জনস্বাস্থ্য ১৮ হলে উন্নয়ন হবে ১৮-র ক। এই জনস্বাস্থ্য উন্নয়ন দুটোই কিন্তু পাশাপাশি থাকবে আর কি, এই জন্য উন্নয়ন হচ্ছে ১৮-র ক নম্বর অনুচ্ছেদ। অনুচ্ছেদ নাম্বার ১৯ সুযোগের সমতা। মনে রাখবেন ১৯ সংখ্যাটি খুবই অসম সংখ্যা, কারণ এই ১৯-এ ১ ছোট সংখ্যা, ৯ বড় সংখ্যা। এই অসম সংখ্যা থেকে আমরা সমতা মনে রাখবো। মনে রাখবো অসম থেকে সমতা, এই সমতা কথাটি যেখানেই থাকবে সেটা হচ্ছে ১৯ নম্বর অনুচ্ছেদ। তাহলে ১৯ নম্বর অনুচ্ছেদে থাকলো সুযোগের সমতা। ২০ নম্বর অনুচ্ছেদ অধিকার ও কর্তব্যরূপে কর্ম। এটা মনে রাখবো এভাবে ২০ বছর বয়সে আমি কর্মে যাব। ২০ বছর বয়সে কর্মে যাব। ২০ বছর থেকে অনুচ্ছেদ ২০, আর কর্ম থেকে কর্ম। তাহলে ২০ নম্বর অনুচ্ছেদে রইল অধিকার ও কর্তব্যরূপে কর্ম। নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। মনে রাখতে হবে ২০-এ কর্ম হলে ২১-এ কর্তব্য। প্রথমে কর্ম, তারপরে কর্তব্য। সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এটা মনে রাখবো যেভাবে আমাদের কর্তব্য হলো জনগণের সেবা করা। কর্তব্য ২১ হলে জনগণের সেবা করা, তাহলে ২১-এর ২ মনে রাখবো আমাদের কর্তব্য হলো জনগণের সেবা করা।
তাহলে কর্তব্য 21 হলে জনগণের সেবা করা 21-এর 2 নম্বর অনুচ্ছেদে রয়েছে। অনুচ্ছেদ 22, নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ। মনে রাখবো যেভাবে দুইটা বিভাগকে 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রথমে একটা 2, পরে একটা 2, এই প্রথম 2 থেকে 2, পরের 2 থেকে 2, 2 2 হয় 22। তাহলে 22 নম্বর অনুচ্ছেদে পেলাম নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ। অনুচ্ছেদ 23, জাতীয় সংস্কৃতি। মনে রাখবো সংস্কৃতির শেষে কিন্তু তয় হিসিকা রয়েছে, এই তয় হিসিকার থেকে মনে রাখবো 23, সংস্কৃতি এর তি থেকে 23, তাহলে তি থাকার কারণে 23, তাহলে 23 নম্বর অনুচ্ছেদে রয়েছে জাতীয় সংস্কৃতি। 23-এর ক নম্বর অনুচ্ছেদ, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি। মনে রাখবো যেভাবে সংস্কৃতি 23 হলে সম্প্রদায়ের সংস্কৃতি 23-এর ক। এর আগে আমরা যেটা শিখলাম তিতে 23, এই 23 হচ্ছে সংস্কৃতি, আর সম্প্রদায় সংস্কৃতি তাহলে 23-এর ক নম্বর অনুচ্ছেদে রয়েছে। এখন 24 নম্বর অনুচ্ছেদ আমরা শিখব, জাতীয় স্মৃতি নিদর্শন। মনে রাখবো যেভাবে 2024 সালের স্মৃতি নিদর্শন মনে রাখতে হবে, তাহলে 2024 থেকে 24, তাহলে 24-এ জাতীয় স্মৃতি নিদর্শন। অনুচ্ছেদ 25, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। মনে রাখবো যেভাবে আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি 25 বছর পর পর পরিবর্তন হয়, আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি 25 বছর পর পর পরিবর্তন হয়। এই 25 বছর থেকে অনুচ্ছেদ 25 আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি থেকে পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। এখন আমরা যাব তৃতীয় ভাগ। তৃতীয় ভাগ মৌলিক অধিকার। তৃতীয় ভাগে অনুচ্ছেদ রয়েছে 26 থেকে 47-এর ক পর্যন্ত। 26 নম্বর অনুচ্ছেদে রয়েছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। এটা মনে রাখবো যেভাবে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল, এখানে শব্দ আছে 6টি, খেয়াল করবেন। মৌলিক 1 নম্বর, অধিকার 2 নম্বর, সহিত 3 নম্বর, অসামঞ্জস্য 4 নম্বর, আইন 5 নম্বর, বাতিল 6 নম্বর। এই 6 থেকে 26 আমরা মনে রাখবো। তাহলে 26 নম্বর অনুচ্ছেদের রইল আমাদের কি, মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। 27 নম্বর অনুচ্ছেদ আইনের দৃষ্টিতে সমতা। এটা মনে রাখবো 27-এ সমতা। 27 নম্বর অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, মনে রাখবো 27-এ সমতা। 28 নম্বর অনুচ্ছেদ ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। মনে রাখবো যেভাবে সমতা থেকে বৈষম্য দূর হয়, সমতা 27 হলে বৈষম্য 28 হবে, সমতা থেকে বৈষম্য দূর হয়, সমতা 27 হলে বৈষম্য 28 হবে। 28-এর 2 নম্বর অনুচ্ছেদ রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন। বৈষম্য দূর হলে নারী পুরুষ সমান অধিকার লাভ করিবেন বা করেন। তো এখানে বৈষম্য 28 হলে নারী ও পুরুষ মোট হচ্ছে 2 জন, তাহলে 28-এর 2, 28-এর 2 হচ্ছে কি সমান অধিকার। তাহলে যেখানে আমরা সমান অধিকার দেখব সেটা বুঝবো 28-এর 2 নম্বর অনুচ্ছেদে রয়েছে। তাহলে অনুচ্ছেদ 28-এর 2-এ কী থাকলো, রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন। অনুচ্ছেদ 29 নম্বর সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। এটা মনে রাখবো 29 বছর বয়সে আমার সরকারি নিয়োগ লাভ হয়, মানে আমি 29 বছর বয়সে একটা সরকারি চাকরি পেয়ে যাই। সেই 29 বছর থেকে অনুচ্ছেদ 29 আর সরকারি নিয়োগ লাভ হতে হয় সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। 30 নম্বর অনুচ্ছেদ বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ। আমরা মনে রাখবো ডক্টর মোহাম্মদ ইউনূস 30খানা বিদেশি খেতাব গ্রহণ করেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস মোট 30টি বিদেশি খেতাব গ্রহণ করেছে। এই 30খানা থেকে 30 এবং বিদেশি খেতাব গ্রহণ থেকে বিদেশি খেতাব গ্রহণ নিষিদ্ধকরণ প্রভৃতি আর কি। আমরা অনুচ্ছেদ 31-এ চলে যাব। আইনের আশ্রয় লাভের অধিকার। এটা মনে রাখবো আইনের আশ্রয় লাভের অধিকার একার তার,
মানে এটা স্বাভাবিকভাবে ভাববো যে একা তার আইনের আশ্রয় লাভের অধিকার শুধু এই একার তার থেকে 31। মনে রাখবো যেভাবে একার তার থেকে 31, তাহলে 31 নম্বর অনুচ্ছেদে রয়েছে আইনের আশ্রয় লাভের অধিকার। 32 নম্বর অনুচ্ছেদে রয়েছে ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা। এটা মনে রাখবো যেভাবে 3 জন সমন্বয়ক দ্বিতীয়বার স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছিল। প্রথমবার স্বাধীনতা আমরা অর্জন করেছি 71-এ, দ্বিতীয়বার করেছি 24 সালে। এই দ্বিতীয়বার থেকে আমরা মনে রাখবো যে দ্বিতীয়বার স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছিল কয়জন সমন্বয়ক? 3 জন সমন্বয়ক। এই 3 জন সমন্বয়ক থেকে 3, আর দ্বিতীয়বার থেকে 2। প্রথম 3 থেকে 3, পরের 2 থেকে 2, তাহলে 3 2 হয় 32। তাহলে 32 নম্বর অনুচ্ছেদে রয়েছে ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা। অনুচ্ছেদ 33 গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। মনে রাখবো ওই যে 3 জন সমন্বয়ক যে আছে তাদেরকে 3 বার গ্রেপ্তার ও আটক করা হয়। তাহলে 3 জন সমন্বয়ককে 3 বার গ্রেপ্তার ও আটক করা হয়। এই 3 জন থেকে 3 আর 3 বার থেকে 3, 3 3 হয় 33। তাহলে 33 নম্বর অনুচ্ছেদে রয়েছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। অনুচ্ছেদ 34 জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। মনে রাখবো যেভাবে সংবিধান প্রণয়ন কমিটির 34 জন সদস্য জবরদস্তি শ্রম নিষিদ্ধ করে। আমরা জানি সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল 36 জন। 34 জন সদস্যই জবরদস্তি শ্রম নিষিদ্ধ করে। এইখান থেকে মনে রাখবো অনুচ্ছেদ 34-এ রয়েছে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। অনুচ্ছেদ 35 বিচার ও দ্বন্দ্ব সম্পর্কে রক্ষণ। মনে রাখবো যেভাবে জবরদস্তি শ্রমের কারণে বিচার ও দ্বন্দ্ব হবে। এই জবরদস্তি শ্রম 34 হলে বিচার ও দ্বন্দ্ব 35 হবে। তাহলে বিচার ও দ্বন্দ্ব হচ্ছে 35 নম্বর অনুচ্ছেদে। তাহলে 35 নম্বর অনুচ্ছেদে থাকলো কি? বিচার ও দ্বন্দ্ব সম্পর্কে রক্ষণ। 36 নম্বর অনুচ্ছেদ চলাফেরার স্বাধীনতা। এটা মনে রাখবো যেভাবে চলাফেরার স্বাধীনতা থাকলে রাত 3টা আর 6টা নাই, যখন খুশি বাইরে যাওয়া যায়। তাহলে রাত 3টা থেকে 3 আর রাত 6টা থেকে 6, 3 আর 6 মিলে হয় 36। তাহলে 36 নম্বর অনুচ্ছেদে রয়েছে চলাফেরার স্বাধীনতা। অনুচ্ছেদ নাম্বার 37 সমাবেশের স্বাধীনতা। মনে রাখবেন 36, 37, 38, 39, 40 এই কয়েকটা অনুচ্ছেদ মিল রয়েছে পাশাপাশি, তো তাই আমরা মনোযোগ সহকারে দেখে নিব। সমাবেশের স্বাধীনতা এটা রয়েছে অনুচ্ছেদ 37-এ। তাহলে এটা মনে রাখবো কীভাবে? অনেক মানুষ একসাথে চলাফেরা করলে হয় সমাবেশ। তাহলে চলাফেরা আমরা কত হতে শিখছি? 36-এ। সে চলাফেরা 36 হলে সমাবেশ 37। 38 নম্বর অনুচ্ছেদ সংগঠনের স্বাধীনতা। মনে রাখবো যেভাবে সমাবেশ থেকে তারা সংগঠন গঠন করতে পারে, মানে সমাবেশের পর আমরা বা তারা সংগঠন তৈরি করতে পারবে। তাহলে সমাবেশ কততে শিখলাম? 37। 37-এর পর সংগঠন হচ্ছে তাহলে 38। 39 নম্বর অনুচ্ছেদ চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। মনে রাখবো যেভাবে সংগঠনে মানে সংগঠন গঠন করার পর তাদের বা আমাদের চিন্তা ও বিবেকের সৃষ্টি হয়। এই সংগঠন 38 নম্বর হলে চিন্তা ও বিবেকের স্বাধীনতা 39। এভাবে মনে রাখবো। 40 নম্বর পেশা ও বৃত্তির স্বাধীনতা। আমরা মনে রাখবো যেভাবে যে তারা চিন্তা করে দেখে বা আমরা চিন্তা করে দেখি যে সংগঠন চালানোর জন্য সবারই কিছু না কিছু পেশায় যুক্ত হওয়া প্রয়োজন। তাহলে চিন্তা ও বিবেকের স্বাধীনতা যদি 39 হয়ে থাকে, পেশা বা বৃত্তির স্বাধীনতা তাহলে 40। অনুচ্ছেদ 41 নম্বর ধর্মীয় স্বাধীনতা। মনে রাখবো 1 চিল্লায় 41 দিন। চিল্লা ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কিত, তাই এই ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় স্বাধীনতা যেখানে থাকবে সেখানেই হচ্ছে 41 নম্বর অনুচ্ছেদ। 42 নম্বর অনুচ্ছেদ সম্পত্তির অধিকার। মনে রাখবো যেভাবে 42 বছর ধরে আমার সম্পত্তির অধিকার আমার ছিল না। কত বছর ধরে? 42 বছর ধরে। এই 42 বছর থেকে অনুচ্ছেদ 42 সম্পত্তির অধিকার থেকে সম্পত্তির অধিকার। তাহলে অনুচ্ছেদ 42-এ রয়েছে সম্পত্তির অধিকার। অনুচ্ছেদ 43 মনে রাখবো গৃহ ও যোগাযোগ রক্ষণ। মনে রাখবো এভাবে আমার চাচার 4টে বাড়ি বা গৃহ থাকার কারণে 3 বারে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ উনি আর একটা বাড়িতে ছিল হয়তো এই জন্য যোগাযোগ করতে পারিনি। এইখান থেকে 4টা বাড়ির বা গৃহ থেকে 4
আর 3 বারের যোগাযোগ থেকে 3। প্রথম 4টা বাড়ি থেকে 4, পরে 3 বার যোগাযোগ থেকে 3, তাহলে প্রথম 4-এ 4, পরের 3-এ 3, 4 3-এ হয় 43। তাহলে 43 নম্বর অনুচ্ছেদে পাইলাম গৃহ ও যোগাযোগ রক্ষণ। অনুচ্ছেদ 44 মৌলিক অধিকার বলবৎকরণ। মনে রাখবো 44 মৌলিক সংখ্যা নয়, তাই আমাদের মৌলিক অধিকার বলবৎ করতে হবে। তাহলে মৌলিক অধিকার বলবৎ 44 নম্বর অনুচ্ছেদে রয়েছে। অনুচ্ছেদ 45 শৃঙ্খলা মুক্ত আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। মনে রাখবো অধিকার বলবৎকরণ 44 হলে অধিকার পরিবর্তন 45। মনে রাখবো যেভাবে অধিকার বলবৎকরণ 44 হলে অধিকার পরিবর্তন 45। অনুচ্ছেদ 46 দায়মুক্তির বিধানের ক্ষমতা। মনে রাখবো মাহবুবকে 46,000 টাকা দিয়েও আমার দায়মুক্তি হয়নি। কত টাকা? 46,000 টাকা দিয়ে দায়মুক্তি হয়নি। তো 46,000 থেকে অনুচ্ছেদ 46 আর দায়মুক্তি থেকে দায়মুক্তির। তাহলে এখন মনে রাখবো এভাবে যে অনুচ্ছেদ 46-এ রয়েছে দায়মুক্তির বিধানের ক্ষমতা। অনুচ্ছেদ 47 কতিপয় আইনের হেফাজত। মনে রাখবো যেভাবে দায়মুক্তি না হওয়ার কারণে এখন আমি আইনের হেফাজতে আছি। দায়মুক্তি 46 হলে আইনের হেফাজত 47। প্রতিটা অনুচ্ছেদ বা অনুচ্ছেদের নিয়মগুলোন বা অনুচ্ছেদ মনে রাখার নিয়মগুলোন পাশাপাশি আছে, একটু খেয়াল করবেন। অনুচ্ছেদ 47-এর ক সংবিধানের কতিপয় বিধানের প্রযোজ্যতা। মনে রাখবো যেভাবে 1947 সালের ভারতের সংবিধান কতিপয় পরিবর্তন করা হয়। কত সালে? 1947 সালে। তাহলে 1947 সাল থেকে 47 আর কতিপয়ের প্রথমে রয়েছে ক শব্দটি, এই ক থেকে ক। তাহলে সংবিধানের কতিপয় বিধানের প্রযোজ্যতা রয়েছে 47-এর ক নাম্বার অনুচ্ছেদে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সংবিধানের দ্বিতীয় ও তৃতীয় ভাগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনুচ্ছেদগুলো মনে রাখার জন্য আপনারা আপনাদের ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন ভিডিওগুলো, তাহলে অনেকবার আপনারা এগুলো রিভিশন করতে পারবেন। তো আমি মোহাম্মদ মাহবুব রহমান।